সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম আর সহিংসতায় নিজেদের উদ্বেগের কথা সরকারকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিএনপি নির্বাচন বয়কটকেও স্বাভাবিক বলছে না দেশটি। সকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চতুর্থ অংশীদারি সংলাপ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। এ সময় তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তেরও আহ্বান জানান। চতুর্থ অংশীদারি সংলাপে উঠে আসে দুদেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওয়েন্ডি শারম্যান নেতৃত্ব দেন, যেখানে আরও ছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, আর বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। পরে সংবাদ সম্মেলনের শুরুতে মার্কিনীদের পক্ষ থেকে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ দেওয়া হয় বাংলাদেশকে। We thank the government of Bangladesh. ওয়েন্ডি শারম্যানের আনুষ্ঠানিক বক্তব্যে উঠে আসে বাংলাদেশের সিটি নির্বাচনের বিষয়টি, যার সূত্র ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়েন্ডি শারম্যান পরিষ্কার করেন তার দেশের অবস্থান। We have discussed advisor with the Prime Minister, and I must say that everyone was very forthright about the concern about irregularities in the voting. We are also concerned that the opposition party dropped out of the election as the day went on. নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে আমরা গতকাল প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তবে বিএনপির মাঠ ছেড়ে দেওয়াকে আমরা স্বাভাবিক ভাবছি না। নির্বাচনে অনেক অনিয়মের খবরের সঠিক তদন্ত হওয়া উচিত। This is very important to a democracy. নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেস কমিটিতে একটি বিল পাশের প্রশ্নে ওয়েন্ডি শারম্যান বলেন, We certainly listen very closely to members of Congress. They provide oversight to the executive branch of the government. কংগ্রেসের কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। তাদের পৃথিবীর নানান ইস্যুতে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত থাকে, কিন্তু সরকারের সিদ্ধান্ত আলাদা। আমরা মনে করি আমাদের সম্পর্ক অত্যন্ত শক্ত এবং আমাদের লক্ষ্য এক। And what my government, the executive branch of our government believes. কথা বলেন জিএসপি সুবিধা ফেরত পাবার ইস্যুতেও। Last 6 months, Bangladesh has hired more inspectors. দুদিনের সংলাপ শেষে শুক্রবার বাংলাদেশ ছেড়ে যান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। Prime Minister Hasina has been an outspoken and international champion of empowering women and girls. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথেও দেখা করেন মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে যান তিনি। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে শারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করেন। এ সময় সাম্প্রতিক ঢাকা আর চট্টগ্রাম সিটি নির্বাচনের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। তার মতে নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ করার কোনো অধিকার নেই বিদেশি বন্ধুদের। আমেরিকার সাম্প্রতিক দাঙ্গার রেশ ধরে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন এইচ.টি. ইমাম। অভিযোগ করেন ভোট গ্রহণের সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিঘ্ন ঘটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সেই সাথে প্রশ্ন তোলেন মার্কিন দূতাবাসে কিছু পলিটিক্যাল অফিসারের রাজনৈতিক পরিচয় নিয়েও। জুনায়েদ খানের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। 28 এপ্রিল অনুষ্ঠিত হলো 3 সিটি কর্পোরেশনের নির্বাচন, যার সবকটিতে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা। এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। ব্যাপক কারচুপি আর ভোট জালিয়াতির অভিযোগে ভোটের মাঝপথেই বর্জন করে বিএনপি। সবশেষ ওই নির্বাচনে অনিয়ম আর সহিংসতার উদ্বেগ জানালেন ঢাকা সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান, যার কড়া জবাব দিলেন এইচ.টি. ইমাম। আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হয়নি, এটি বলার তাদের কোনো অধিকার নেই। 1983টি সেন্টার, পোলিং সেন্টার, সেই পোলিং সেন্টারগুলোর মধ্যে মাত্র 3টিতে গোলযোগ হয়েছে, যে কারণে নির্বাচন সেই জায়গায় স্থগিত করা হয়েছে। এখন বর্তমানে খ্রিস্টানবর্ষে দাঙ্গা কিরকম দাঙ্গা হচ্ছে, কেন হচ্ছে, কি অত্যাচার, কি জন্য শুনছি অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে। এগুলো নিজেদের বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। তিনি অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূতের কেন্দ্র পরিদর্শনের সময় ভোট গ্রহণ বিঘ্নিত হয় চরমভাবে। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এ বিষয়ে সজাগ থাকা উচিত ছিল মার্সিয়া ব্লুম বার্নিকাটের।
মার্কিন রাষ্ট্রদূত যেখানে গেছেন সেখানে তার সঙ্গে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সঙ্গে 100-র মতো লোক ঢুকে পড়েছেন। তো তখন তাদের একবার চিন্তা করা উচিত ছিল না যে ওই পোলিংগুলোতে তারা যখন ঢুকছেন এবং অন্তত 1 ঘন্টা সময় থেকেছেন, এই সময়টা ভোটাররা ভোট দিতে পেরেছেন, তারাই তো অন্যদের ভোটাধিকার বঞ্চিত করেছেন, বিঘ্ন সৃষ্টি করেছেন। এইচ.টি. ইমাম প্রশ্ন তোলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল সেলের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও। দূতাবাসে যারা পলিটিক্যাল অফিসার, যারা তাদের নাম জানি আমরা, তাদের পরিচয় জানি আমরা, তারা কি ধরনের কথা বলেন, কি ধরনের পরামর্শ দেন আমরা জানি। কাজেই জামাত আর শিবিরের এই ধরনের লোকেদের পরামর্শ মতো যদি তাদের রাজনৈতিক বক্তব্য দিতে হয়, এটা বড় দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার আগে আরো সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তখনই ওইখানে ওই ধরনের কথাবার্তা বলা। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দুপুর 1টার পর প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন তিনি, তা চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামীম চৌধুরী। তিনি জানান, টেলিফোনে বান কি মুন বলেন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণ স্বস্তিকর হলেও মাঝপথে তাদের সরে দাঁড়ানো দুঃখজনক। আর এ বিষয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচনে সব অনিয়মের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান বান কি মুন। আর প্রধানমন্ত্রী বান কি মুনকে জানান, 3 সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রাণহানি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অনিয়মের অভিযোগ তদন্ত করতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জাতিসংঘের মহাসচিবকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহসাই আসছে না বিএনপির নতুন কোনো কর্মসূচি, পরিকল্পিতভাবেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় দলটি। বিএনপি নেতাদের মতে 3 সিটি নির্বাচনের পরে সরকারের জনসমর্থন আরো কমেছে, তাই সরকারকে আরো বেশি জনবিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েই এগোতে চান তারা। মহসিনুর রহমান বাদল বিস্তারিত জানাবেন। ঝিমিয়ে পড়া আন্দোলনের মাঝে হয়ে গেল 3 সিটির নির্বাচন। মামলায় জর্জরিত ও হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে যাতে অংশ নেয় বিএনপি নেতৃত্বাধীন 20 দল। তবে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণায় নতুন করে আশঙ্কা জেগেছে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির। তবে এই বিষয়ে কিছুটা আশ্বস্ত করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। বললেন, এখনই নতুন কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে চান না তারা। আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে, আমরা একটু ভেবে চিন্তে সুচিন্তিত ভাবে আমরা পরবর্তী প্রোগ্রাম গ্রহণ করব। অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারের সাথে আলোচনা করেছি, তারা আমার সাথে একমত যে তাড়াহুড়া করে, হন্তদন্ত করে আমরা রাগের বশবর্তী হয়ে কোনো অ্যাকশন বা কোনো কার্যক্রম বা রাজনৈতিক কর্মকাণ্ড করব না। চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের মতে, আন্দোলন কর্মসূচি থেকে বাইরে নেই বিএনপি। এর অংশ হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা। তবে জোটের সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির। এবং আমাদের মধ্যে থেকেও আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত আসবে। তবে আমরা যেটা করব, গণতান্ত্রিক পদ্ধতিতেই করব, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বাধা আসে, সে বাধার পরিণাম যেটা হওয়ার তাই হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই অবস্থায় যদি চলতে থাকে, আমার মনে হয় দেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, এবং তখন এটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না এবং কোনো রাজনৈতিক দলেরও নিয়ন্ত্রণে থাকবে না। নির্বাচনে সরকার ও ইসির ভূমিকা বিএনপিকে আরো বেশি জনসম্পৃক্ত করেছে এমন দাবি নেতাদের, যা ভবিষ্যতে আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। কারো কথায় প্ররোচিত হয়ে শিল্প কারখানায় ভাঙচুর না চালাতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনায় তিনি আহ্বান জানান। বলেন, শিল্প কারখানা বেঁচে থাকলেই শ্রমিক বেঁচে থাকবে, তাই ব্যক্তি স্বার্থ না দেখে জাতীয় স্বার্থের বিবেচনায় ট্রেড ইউনিয়ন করতে শ্রমিক নেতাদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। 1 মে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, সংগ্রাম ও চেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হওয়ার দিন। শ্রমিকের অধিকারের প্রতি সংহতি জানাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ 1 মে বলেন বৈষম্যহীন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপের কথা। শিল্প প্রতিষ্ঠানগুলি উৎপাদন বৃদ্ধি পাক, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাক। তবে বিভিন্ন সময় দাবি আদায়ের নামে শিল্প কারখানা ধ্বংসাত্মক কর্মসূচির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। একই সাথে মালিকদের প্রতিও আহ্বান জানান শ্রমিকদের কল্যাণে দৃষ্টি দেয়ার। আর যে শিল্প তার অর্থ উপার্জনের পথ করে দেয়, সেই শিল্পকে ধ্বংস করবে, এই ধরনের ধ্বংসাত্মক কাজে আমাদের শ্রমিকরা লিপ্ত হবে না, সেটাই আমি চাই। মালিকদের অনুরোধ করব যে আমার এই শ্রমজীবী যারা ভাই বোনেরা, তাদের কল্যাণের দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। বিএনপি জামায়াতের রাজনীতির নামে মানুষ পোড়ানোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। সেই সাথে ভবিষ্যতে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই সকলকে কাজ করতে হবে। কাজে বিএনপি জামাত জোটের এই ধ্বংসাত্মক কাজ, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। এই ধ্বংসাত্মক কাজ, সন্ত্রাসী কাজ, নাশকতামূলক কাজ যেন আর বাংলাদেশে ঘটাতে না পারে, তাই আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি সেই আহ্বানই জানাবো। একটা শান্তি। সাদ্দিন শফিক, চ্যানেল 24, ঢাকা। নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত 6,000 ছাড়িয়েছে। প্রত্যন্ত এলাকা ঘুরে রেডক্রস বলছে দেশটির শহর আর গ্রামগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, আর সাহায্যের অভাবে জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। আর বিরূপ আবহাওয়ার কারণে কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ, তাই দুর্গম এলাকায় এখনো গতি পায়নি ত্রাণ কার্যক্রম। বাইরে মানুষের কথার আওয়াজ পেয়ে তিনি চিৎকার করে সাহায্য চান, শুধু বলছিলেন দুঃখতা দুঃখতা, মানে খুব ব্যথা আর কষ্টে আছি। আমি অবাক হয়ে যাই, 130 ঘন্টারও বেশি সময় আটকে থেকে এই নারী কিভাবে এত জীবনের শক্তি পেলেন। নেপালের কাঠমান্ডুর ধ্বংসস্তূপ থেকে কৃষ্ণা দেবীকে জীবিত উদ্ধারের পর এমনটাই জানান এই উদ্ধার কর্মী। শনিবারের 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের 5 দিন পর কৃষ্ণার মতোই অন্য ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে পেম্বা তামাং নামের এক 15 বছরের কিশোরকেও। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের আশায় বিরূপ আবহাওয়াতেও তাই হাল ছাড়ছেন না উদ্ধারকারীরা। যদিও কাঠমান্ডুর বাইরে এখনো গতি পায়নি এই তৎপরতা। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস বলছে ভূকম্পনে প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে নেপালের দুর্গত এলাকা, বিলীন হয়ে গেছে অনেক গ্রাম। মাটি চাপায় কতজন যে প্রাণ হারিয়েছেন সে হিসাবেও মিলানো কঠিন। নেপালের এমন দুর্দিনে ত্রাণ ও কর্মী নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ, তবে তাও পর্যাপ্ত নয়। আশ্রয় তো নেই, খাদ্য আর পানীয় জলের অভাবে দুর্গত মানুষ হয়ে উঠেছে বিক্ষুব্ধ। জাতিসংঘের হিসেবে গত 80 বছরের মধ্যে হওয়া প্রথম এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 80 লাখ মানুষ। এদিকে উদ্ধারকারীদের সাহায্যে গিরিরাজের দর্শন সেরে ফিরতে শুরু করেছেন পর্বতারোহীরা। খালিদ বিন আনিস, চ্যানেল 24। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 5.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। ভারতের ভূতত্ত্ব বিভাগ এ খবর নিশ্চিত করেছে। ভূমিকম্পের কেন্দ্র পোর্ট ব্লেয়ার থেকে 125 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে পাপুয়া নিউগিনিতে 7.1 মাত্রার ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎস কোকোপো শহর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। তবে এখানেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দেশটির রাবাউল দ্বীপের কাছে 6.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল।